অনুদানের টাকা ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর শেরেবাংলা নগরে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনে আহতরা। রাত 10টার মধ্যে স্বাস্থ্য তথ্যসহ 4 উপদেষ্টাকে উপস্থিত হওয়ার আলটিমেটাম দিয়েছেন তারা। এর আগে দুপুরে পঙ্গু হাসপাতালে পরিদর্শনে গিয়ে আহতদের তোপের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তার গাড়িবহর ঘিরে রেখে বিক্ষোভ করেন আহতরা। পরে চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় হাসপাতাল ছাড়েন উপদেষ্টা। সন্ধ্যার পর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ঘটনাস্থলে যান। এ সময় সুচিকিৎসা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এদিকে বিক্ষোভের কারণে দুপুর থেকে আগারগাঁও শ্যামলী সড়ক বন্ধ হয়ে যায়। যাদের চিকিৎসা সমস্যা তারা আমাদের কাছে যারা আসছেন, স্পেশালি ফাউন্ডেশনে যারা আসছেন, চিকিৎসার প্রবলেম সলভ করার জন্য যত রকম সহযোগিতা করা লাগে আমরা কিন্তু ইতিমধ্যে করেছি। এবং এটা থেকেই আমরা সেল গঠন করেছি সরকারিভাবে, যে সেল ডিরেক্টলি এই আহতদের নিয়ে কাজ করবে, তাদের বাইরে পাঠানো নিয়ে কাজ করবে। এরই আরও জানাতে শেরেবাংলা নগর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, 4 উপদেষ্টাকে কেন উপস্থিত হওয়ার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা? এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। জাহিদুল, জানতে চাচ্ছিলাম 4 উপদেষ্টাকে কেন রাত 10টার মধ্যে উপস্থিত হওয়ার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা, তারা কি বলছেন? এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। জাহিদুল, শুনতে পাচ্ছেন? জাহিদুল, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, কি বলছেন আন্দোলনকারীরা? আমরা এই মুহূর্তে সংযোগটি স্থাপন করতে পারছি না, যাচ্ছি পরের খবরে। সরকার যতদিন চায় আইনশৃঙ্খলা রক্ষায় ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী। বুধবার ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর 3 মাসে সেনা অভিযানে 6,000-এর বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। একই সময়ে প্রায় 2 লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং অপরাধে জড়িত 2,500 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হাসিনা সরকার পতনের পর সারা দেশে পুলিশ বাহিনী কার্যত অনুপস্থিত থাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অপরাধের মাত্রা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে সারা দেশে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী সহ সামরিক বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কাজ শুরু করেন বাহিনীর সদস্যরা। গত 3 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে বুধবার এক সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। জানানো হয়, এই পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে 600-রও বেশি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বাহিনীর সদস্যরা। এ মুহূর্তে দেশের 62টি জেলায় সেনা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান ও সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। বিশেষ ক্ষমতা কার্যকরীর প্রয়োগের কারণেই ইতিমধ্যেই বেশ কিছু সংকটপূর্ণ পরিস্থিতি, যেমন চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা, শিল্পাঞ্চলের বিশৃঙ্খলা, রাস্তা অবরোধ ইত্যাদি নিয়ন্ত্রণ সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী কতদিন মাঠে অবস্থান করবে এমন প্রশ্নের জবাবে জানানো হয়, অন্তর্বর্তী সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্মকাণ্ড পরিচালনা করবে। সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগারগাঁও থেকে শ্যামলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনে আহতরা।
আমরা সেই খবর জানবো। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। আর 10টার মধ্যে তো 4 উপদেষ্টাকে সেখানে উপস্থিত হওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা। তারা কেন আলটিমেটাম দিল, কি বলছে তারা? রাত 10টার পর্যন্ত তারা কিন্তু কিছুক্ষণ আগেই যারা জানিয়েছে যে রাত 10টার ভেতরে যদি স্বাস্থ্য উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা তারপরে যুব এবং যে উপদেষ্টা রয়েছেন তারা মোট 4 জন উপদেষ্টাকে তারা আসলে চাচ্ছেন। এই 4 জন উপদেষ্টা ছাড়া আসলে তারা কারোর সাথেই কথা বলবেন না এবং তারা যদি এখন না আসেন 10টার ভেতরে সেক্ষেত্রে তারা আজকে তো আন্দোলন অবশ্যই চালিয়ে যাবেন। সেই ক্ষেত্রে আর আগামী আরো যতদিন তাদের এই আন্দোলন তাদেরকে আশ্বাস অথবা তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হবে ততদিন তারা আসলে এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি তারা আসলে বলছেন। এর আগে আমি দেখিয়েছিলাম যে আসলে সমন্বয়ক হাসনাত এসেছিলেন এবং জুলাই ফাউন্ডেশনের যেই প্রধানের দায়িত্ব রয়েছেন যে এখন দেখাশোনা করছেন মীর মুগ্ধ এসেছিলেন এবং মীর মুগ্ধর যে ভাই রয়েছেন উনি স্নিগ্ধ উনি এসেছিলেন এবং ওনারা দুজনেই কিন্তু আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে রাস্তা আটকে এভাবে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। তারা আস্তে আস্তে সবাই তাদের যেই উপদেষ্টার পক্ষ থেকে জুলাই আন্দোলনে যারা আহত রয়েছেন তাদেরকে যে অর্থ সহায়তা দেওয়ার কথা ছিল সেই অর্থ সহায়তা তাদেরকে দিবেন এবং তাদের যেই সেবা শুশ্রূষা চলছে সেই সেবা আরো কিভাবে মান বাড়ানো যায় এবং তাদেরকে আরো তাদের পুনর্বাসনের যে বিষয়টি রয়েছে সেই পুনর্বাসন তাড়াতাড়ি যেন হয়ে যায় সেই জন্য কিন্তু তারা কাজ করবেন, এটিও তাদেরকে বলা হয়েছিল। কিন্তু তাদের কোনো কথাই আসলে শুনতে চাননি। তারা এই 4 উপদেষ্টা ছাড়া আসলে তারা কারোর সাথে কথা বলবেন না এবং রাত 10টার ভেতরেই কিন্তু এই উপদেষ্টাদের এখানে আসতে হবে এরকম আলটিমেটাম তারা দিয়ে রেখেছে এবং এখন পর্যন্ত আমরা এই উপদেষ্টা কাউকে আসতে দেখিনি এবং কেউ এখন পর্যন্ত তাদের সাথে এভাবে যোগাযোগ হয়েছে তারাও সেটি আমাদেরকে বলতে পারেনি। কিন্তু তারা 10টার ভেতরে আসলে তারা এখানে চাচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া আসলে মেনে নেওয়া না হলে তারা পরবর্তীতে আরো বড় ধরনের আন্দোলনের দিকে যাবেন এমনটি বলছেন। আর দেখতেই পাচ্ছেন সেই দুপুরের 12টার পর থেকেই কিন্তু তারা আসলে রাস্তায় এভাবে রয়েছেন এবং যারা আহত রয়েছেন হসপিটাল থেকে বের হয়ে তারা কিন্তু রাস্তায় এভাবে বসে রয়েছেন। কারোর পায়ে সমস্যা রয়েছে, কারো পা নেই, কারো চোখে সমস্যা রয়েছে এবং পঙ্গু হাসপাতালে যারা এখন চিকিৎসাধীন রয়েছেন প্রায় 70 জনের মতো, সেই 70 জনের আসলে কেউ কিছু টাকা তাদের যে দাবি রয়েছে সেই দাবির ক্ষেত্রে রয়েছেন এবং যারা এখানে টাকা পেয়েছেন এর মধ্যেই তারা কিন্তু তারপর টাকা পাওয়ার পরেও তারা এখানে যারা বঞ্চিত রয়েছেন তাদের সাথে রয়েছেন এবং সেই দুপুর থেকেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত পুলিশ এখানে রয়েছে, অনেক সময় দেখেছি সারাদিনই এখানে পুলিশ মোতায়েন ছিল, সেনাবাহিনীও ছিল, তবে এখন সেনাবাহিনীর ওইভাবে দেখা যাচ্ছে না, তবে পুলিশের কর্মকর্তারা এখানে রয়েছেন এবং সেই সাথে যে প্রশাসনের যেই পক্ষ থেকে তাদেরকে অনেকবার বোঝানো হয়েছে যে রাস্তা ছেড়ে তারা যেন উঠে যায় এবং তারা যেন রাস্তার একটা সাইডে থেকে তাদের আন্দোলন চালায়, কিন্তু তারা আসলে কিন্তু সেই প্রশাসনের কথা শোনেনি এবং এখন পর্যন্ত তারা সেই রাস্তায়। শেরেবাংলা নগর থেকে বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম। ফ্যাসিবাদের হোতা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। দেশটি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা বড় বিপদের কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রে নির্বাচন যেন বিলম্বিত না হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেন বিএনপি নেতারা। বুধবার ঢাকা ও ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। নিজ গ্রাম ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন বিএনপি মহাসচিব। বুধবার তাঁতিপাড়ায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্তব্য করেন, বাংলাদেশের বর্তমান অর্জনকে কতিপয় ব্যক্তি নষ্টের চেষ্টা করছে, এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এদিকে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দাবি করেন, বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। আমরা তো আপনাদেরকে সমর্থন দিয়ে এসেছি, সমর্থন এখনো আছে, থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না দিবেন। কিন্তু এমন একটি পথে
আপনারা এগোবেন না, যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান শুরু করতে পারে। এছাড়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো ইস্যুতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন রুহুল কবির রিজভী। যে ছবিটা নামানো হয়েছে সেটা হচ্ছে ওই শেখ হাসিনার আইনের বলে যে আইন করেছে সেই আইনকে ডিফাই করে এটা করা হয়েছে। তো ফ্যাসিবাদের আইন তো ডিফাই করাই যায়, ফ্যাসিবাদের আইন আমরা মানব না। অফিস আদালত যেখানেই আছে সেটাই আমরা প্রতিহত করব। দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি সবসময় রাজপথে থাকতে প্রস্তুত বলেও জানান দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট ও দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিগত সরকারের সহযোগীরা। সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন মালয়েশিয়ার শ্রমবাজার ও শ্রমিকেরা। বুধবার সকালে রামরুর এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপারে দুই দেশের সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার। সৌদি আরবের পর গত ১.৫ বছর সবচেয়ে বেশি কর্মী গেছে মালয়েশিয়ায়, যা ৫ লাখের মতো। গত ১৫ বছরে ৩ দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়। প্রতিবারে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট গঠনের বিষয়টি সামনে আসে। সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নেয়, অথচ একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই সিন্ডিকেটের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচার ও শ্রমিক পাচারের অভিযোগ ওঠে। যারা অপকর্মটা করেছে তাদের কারণে কিন্তু মালয়েশিয়ান সরকারের সুনাম নষ্ট হয়েছে, বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে। কিন্তু মালয়েশিয়াতে আপনাদের পার হেড $১,৫০০ থেকে $২,০০০ করে ওদেরকে দিতে হয়েছে। এই টাকাটা কি বাংলাদেশ থেকে গিয়েছে? এই টাকাটা কোত্থেকে গেল? এটা কি হুন্ডি হয় না? এটা কি মালিয়ান লন্ডারিং হয় নাই? বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যেন কোনো সিন্ডিকেট না হয় এ বিষয়ে দুই দেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে রামরু। দেশের সবচেয়ে বড় একটা সেক্টর এটা, অতীতে ধুকে ধুকে এটাকে নিঃশেষ করা হয়েছে। আপনারাই বলেন এখন আপনাদের এটা রাজনৈতিক পুঁজি এখন আগের সরকারের বিরুদ্ধে। তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিত করুন যে আপনারা এই অপশক্তি যারা এটা একেবারে সেই ধুকে ধুকে নিশ্চিন্ন করার জন্য যারা করেছে সেই পথে আপনারা হাঁটবেন না। সেমিনারে বক্তারা শ্রমবাজার নিয়ে সংস্কার কমিশন গঠনের আহ্বান জানান। ওই সিন্ডিকেটের মধ্যেই তারা ঢুকে গেল। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের মৌলিক অধিকার রুদ্ধ করে ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ সরকার সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে, একথা হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানের ১৫তম সংশোধনী বাতিলের রুলের শুনানিতে আজ একথা বলেন তিনি। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষ আরও জানায়, শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলে সংবিধানে স্বীকৃতি দেয়া মূল সংবিধানের পরিপন্থী। ২০১১ সালে ৩০ জুন সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জাতির পিতার স্বীকৃতি দেওয়া হয় শেখ মুজিবুর রহমানকে। এছাড়া অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল বন্ধে ব্যবস্থা সহ বেশ কয়েকটি বিষয় সংযুক্ত করা হয়। তবে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি দাখিল করা এক রিটের প্রেক্ষিতে রুল জারি করে হাইকোর্ট। রুলের উপর বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়ের বেঞ্চে চলে পঞ্চম দিনের শুনানি। এতে রাষ্ট্রপক্ষ জানায়, একটি দলের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেটাকে লঙ্ঘন করা। এই সংশোধনীতে একজন ব্যক্তিকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের অবদানকে বিলীন করার চেষ্টা সংবিধানের মৌলিক কাঠামো বিরোধী বলেও আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। সংবিধানের মৌলিক বিষয়কে সংশোধন অযোগ্য করা এবং সংবিধান সংশোধনে গণভোট ব্যবস্থা বাতিল করা কেন অসাংবিধানিক সে বিষয়েও যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। যে পার্লামেন্টের সভরেন্টি
এখানে ভায়োলেট করে এবং যে এই জায়গাগুলো যে বাতিল করতে পারবে না বলেছেন যে দিস নোশন ইজ নট এন্টারটেনেবল ইন ল। পঞ্চদশ সংশোধনী জুলাই গণঅভ্যুত্থানের পরিপন্থী উল্লেখ করে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায় এই সংশোধনী বাতিল না হলে আবু সাঈদ মুগ্ধ সহ শহীদদের আত্মা শান্তি পাবে না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তার বিরুদ্ধে বিটিভির 21 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বুধবার সকালে দুদক কার্যালয়ে যান মাহফুজা আক্তার। বের হওয়ার পর সাংবাদিকরা কথা বলতে চাইলে দ্রুত গাড়িতে উঠে এলাকা ছাড়েন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জিএম থাকাকালে ঢাকা ও চট্টগ্রাম বিটিভির শিল্পীদের সম্মানিত টাকাও আত্মসাৎ করেছেন। এছাড়া নিজেকে প্রযোজক দেখিয়ে অনুষ্ঠান নির্মাণের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। টাকার বিনিময়ে শিল্পী তালিকাভুক্ত করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকা ও রংপুরে মাহফুজা আক্তারের একাধিক বহুতল ভবন ও ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে। অনলাইনে আয়কর পরিশোধ সহজ করতে চার্জ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ডেবিট, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং সেবা অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করার খরচ কমানো হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী এখন থেকে কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আয়কর পরিশোধ করলে 25,000 টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকদের কাছ থেকে লেনদেন প্রতি 20 টাকা এবং 25,000 টাকার বেশি হলে লেনদেন প্রতি সর্বোচ্চ 50 টাকা আদায় করা যাবে। এছাড়া মোবাইল ব্যাংকিং বা পিএসপি ওয়ালেট ব্যবহারে লেনদেন প্রতি 1% বা সর্বোচ্চ 30 টাকা আদায় করা যাবে। এই মাসুলের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত। আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা, নির্যাতন দলটিকে আবার পুনর্গঠনের সুযোগ তৈরি করতে পারে বলে মনে করেন বিশিষ্টজনেরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাসদের এক আলোচনা সভায় তারা বলেন, ৭১ সালকে ২০২৪ সালের সাথে মিলিয়ে ফেলা যাবে না। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা জরুরি বলেও মত দেন তারা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও সংবিধান সংস্কার নিয়ে বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। এতে অংশ নেন বিশিষ্টজনেরা। ৭১ সালকে ২০২৪ সালের সাথে মিলিয়ে ফেলা যাবে না জানিয়ে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও কিছু ক্ষেত্রে চাওয়া পাওয়া বিঘ্নিত হচ্ছে। বিশেষভাবে দৃষ্টি দিতে বলবো অন্তর্বর্তী সরকার এবং তাদের সাথে সম্পর্কিত ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনকে, যে আওয়ামী লীগের লোক পরিচয় পাওয়ার পরে তাদের উপর হামলা করলে এটা আওয়ামী লীগের পতন হবে না, আওয়ামী লীগের পরাজয় হবে না, এইটাতে আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা বাড়বে এবং এটাতে গণ অভ্যুত্থানের যে কৃতিত্ব কিংবা গণ অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তি বিরোধী তৎপরতা হবে। অনুষ্ঠানে নিউ ওয়েজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেন, জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করাই সংবিধানের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার উপর ভর করে ওই সব অভ্যুত্থানগুলি হয়েছিল এবং যেগুলি সরকার তৎকালীন সরকারকে উৎখাত করেছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন করা যায় নাই। কেন যায় নাই? এটা আমার শেষ কথা। এখানে আপনার যত ভালো ভালো কথা বলেন, এর চাইতে খারাপ কিংবা এর চাইতে ভালো অনেক কিতাবের মধ্যে পাবেন। বাস্তবায়ন করতে পারবেন কিনা নির্ভর করে আপনার পলিটিক্যাল মোবিলাইজেশনের ক্ষমতা কি। রাজনৈতিক দলগুলোর সংস্কার, সংবিধান ও ভোটের অধিকার নিশ্চিত করায় জোর দেন অধ্যাপক সলিমুল্লাহ খান। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা জরুরি। সংবিধান হবে এমন দলিল যেটা যে কোনো নাগরিক বুঝতে পারবে, সেটাও গণতন্ত্রের আরেকটা অপরিহার্য অঙ্গ। সেই জন্য বলছি, এখন সংস্কারের নানা দিক আছে। আপনি যদি একটা জায়গায় সঠিক সংস্কার করতে পারেন যে মানুষ তার ভোট দিতে পারবে, শুধু আমি এটা বলে শেষ করব, রাজনৈতিক দল গঠনের অধিকার এবং রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করেন, আপনি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। আলোচনায় পরস্পর বিরোধী আইন বাতিল করে সংবিধানকে সহজ করে তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিএল টি20 দিয়ে ক্রিকেটে ফিরতে চান তামিম ইকবাল। এই টুর্নামেন্টে খেলতে দিতে হবে ফিটনেস টেস্ট, জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব খেলবেন কিনা জানা নেই নির্বাচকের। ক্রিকেটে ফেরার ব্যস্ততা তামিম ইকবালের। মিরপুরে কখনো ইনডোর, কখনো সেন্টার উইকেটে প্রস্তুতি সারছেন। 6 মাস পর খেলায় ফিরতে ফিটনেসও যে জরুরি। এনসিএল টি20 দিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষা। বিপিএল এর আগে এই টুর্নামেন্টে খেলে ছন্দে থাকতে চান তামিম। তামিম এনসিএল টি20টা খেলবে, এটা মোটামুটি একটা
তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম। স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের হয়েই খেলবে। সো টি-20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি-20-র আগে। সো সেটা আমরা আলোচনা করব। ঘরোয়া লিগে খেললেও দিতে হবে ফিটনেস টেস্ট। বিসিবিও কঠোর এই ইস্যুতে। সঠিক প্রক্রিয়া মেনেই ফিরতে হবে তামিমকে। এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। নিরাপত্তা শঙ্কায় মিরপুরে বিদায় টেস্ট খেলা হয়নি সাকিবের। ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে। উইন্ডিজ সফরে ফিরবেন কিনা তা জানা নেই নির্বাচক হান্নানের। সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই, আমি কিছুই জানি না। সো সেই ব্যাপারে আমি আসলে কোনো কমেন্টস করতে পারবো না। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ইচ্ছে সাকিবের। গ্রহণযোগ্যতা হারানোয় সেটা পূরণ হওয়ার সম্ভাবনা কম। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইসিসি ওডিআই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 4 ধাপ এগিয়ে 4 নম্বরে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। সবশেষ আফগানিস্তান সিরিজে 3 ম্যাচে 116 রান ও 3 উইকেট নেন মিরাজ। বোলিংয়ে 9 ধাপ উন্নতিতে 23 নম্বরে আছেন টাইগার তারকা। ব্যাটার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে নাজমুল হোসেন শান্ত। 11 ধাপ উন্নতি করে 23 নম্বরে বাংলাদেশ অধিনায়ক। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ে অবদান রেখে বোলার তালিকায় শীর্ষে উঠেছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা টপ অর্ডার ব্যাটার ইমরুল কায়েসের। গেল 5 বছরে জাতীয় দলের জার্সিতে কোনো ফরম্যাটেই ডাক পাননি। 2019 সালে ইডেন গার্ডেন্সে দিবারাত্রি টেস্টে দেশের হয়ে খেলেন শেষবার। দীর্ঘ অপেক্ষার পর সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানালেন বাঁহাতি এই ব্যাটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন। জাতীয় লিগে 16 নভেম্বর খুলনার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে শেষ ম্যাচ খেলবেন ইমরুল। 17 বছরের ক্যারিয়ারে 39 টেস্টে 3 সেঞ্চুরি ও 4 50 সহ করেন 1797 রান। প্রথম শ্রেণীর ক্রিকেটে 137 ম্যাচে করেছেন 20 সেঞ্চুরি। জীবিত স্বামীকে গণঅভ্যুত্থানে মৃত দেখিয়ে 130 জনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঢাকার আশুলিয়ায়। ঘটনা জানার পর ওই স্বামী থানায় যোগাযোগ করলে তাকে জবানবন্দি দিতে পাঠানো হয়েছে আদালতে। মামলার বাদী সেই নারীকে গ্রেপ্তারের পর সঠিক তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আশুলিয়ার বাইপাইলে বিজয় মিছিলে সন্ত্রাসীরা গুলি করে। এতে স্বামী আলামিন নিহত হয়েছেন দাবি করে 24 অক্টোবর ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কুলসুম আক্তার। আসামি করা হয় 130 জনকে। আদালতের নির্দেশে 8 নভেম্বর মামলাটি নথিভুক্ত করে আশুলিয়া থানা। বিষয়টি জানার পর গ্রামের বাড়ি সিলেটে থাকাকালীন দক্ষিণ সুরমা থানায় জিডি করেন আলামিন। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে পুলিশ। বুধবার সেই মামলায় আদালতে জবানবন্দি দিতে পাঠানো হয় আলামিনকে। আমার ওয়াইফ মামলা করছে ওনাদের নামে যে আমি মারা গেছি 5 তারিখের আন্দোলনে, এটা বললা সে মামলা করছে। এমনকি সে লোকজনের কাছ থেকে টাকা নিতেছে, যে টাকা দিতেছে ওর মামলা সে উঠে নিতেছে। শুধু এই মামলায় নয়, অন্য মামলাতেও আসামি করা হয়েছে সাধারণ মানুষকে। এর মধ্যে আছেন আশুলিয়ার আইকন পাবলিক স্কুলের পরিচালক রাজু আহমেদ সহ তার পরিবারের একাধিক সদস্য। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াকে আসামি করা হয়েছে 6টি মামলায়। আমাকে এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা থানা এবং বিচারিক আদালতে মামলা দায়ের করা হয়েছে। রাজনৈতিক ইস্যুর সাথে আমি বা আমার পরিবার কেউই এগুলোর সাথে আমরা ছিলাম না। আইনজীবীরা বলছেন মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের ও সাক্ষীদের জেল জরিমানার বিধান রয়েছে। শুধু এই মামলার বাদী নয়, এমনকি এই মিথ্যা মামলায় যারা সাক্ষী দিবে তাদেরও জেল এবং জরিমানার বিধান রয়েছে। যারা এই মিথ্যা মামলা করছে তাদের কিন্তু আইনের আওতায় আসতে হবে। পুলিশ বলছে স্বামী স্ত্রীর কলহের জেরে তারা আলাদা অবস্থান করছিলেন। তবে কারো দ্বারা প্রভাবিত হয়ে বাদী মামলাটি করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জীবিত স্বামীকে মৃত্যু দেখিয়ে তার বিরুদ্ধে যে মামলাটা করলো, এর জন্য তার বিরুদ্ধে আমরা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে আইনগত ব্যবস্থাগুলো আছে সেগুলো করব। জুলাই গণহত্যার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় 84টি মামলা হয়েছে। এসব মামলায় অনেক নিরীহ মানুষকে আসামি করার অভিযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখনও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে দৌরাত্ম্য কমেনি সিবিআই নেতাদের। নিজেদের প্রভাব খাটে অনেকেই বদলি, ঋণ মওকুফ সহ অযৌক্তিক দাবি আদায় করছেন। এমনকি কর্মকর্তাদের অপদস্থ করার অভিযোগও উঠেছে। যা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে এসব ব্যাংকের কর্মকর্তা ও সিবিআই কর্মচারীরা।
যদিও প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা বলছেন ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা রোধে নেওয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল অফিসে সিবিএ কর্মচারীদের এই শোডাউন। গেলে সরকারের সময়ের মতো রাষ্ট্রীয় ব্যাংকেও আবারও দৌরাত্ম্য বেড়েছে সিবিএ নেতাদের। বদলি, পদোন্নতি, সুদ মওকুফ সহ তাদের নানা অযৌক্তিক দাবিতে এমন পরিস্থিতি ব্যাংকটিতে। সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার স্যারকে ওই কচুকরি মহল থেকে ফোন দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ট্রান্সফার বাণিজ্য, প্রমোশন বাণিজ্য, বিভিন্নের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন ধরনের বাণিজ্য করে। স্ত্রীর নামে নেয়া ঋণের সুদ মওকুফ করার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংকের এক সিবিএ নেতার বিরুদ্ধে। এমনকি মহাব্যবস্থাপক পদের একজন কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেন তিনি। ডিএমডি স্যার তাৎক্ষণিক জিএম সাহেব বলছে জাকির সাহেবের ফাইলটা সুন্দর করে ফরওয়ার্ড করো। ওনারা ফরওয়ার্ড করতেছে না। আমি জিএম সাহেবকে কালকে ফোন করলাম, অসময়ে দুজনের কৌশলাদি সুন্দর বিনিময় হলো। স্যার আপনি একটু প্লিজ উপরে বলে দেন, একটু কাইন্ডলি তাড়াতাড়ি ফাইলটা করার, এটা তো ইন্টারেস্ট হচ্ছে স্যার। শুধু সোনালী ব্যাংক নয়, অগ্রণী, রূপালী সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিবিএ নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। যদিও এসব ব্যাংকের শীর্ষ কর্তারা বলছেন সিবিএ নেতাদের বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে, বাট আমরা সেগুলো পর্যায়ক্রমে শেষ করব। আমরা যারা কলিগ আছে, যারা সিবিআই সহ সমস্ত সংগঠন প্লাস এখানকার যে নির্বাহী যারা আছে, সবাই এই মেসেজটা আমার নিয়েছে। জোরপূর্বক কিংবা গায়ের জোরে কোনো কিছু আদায় করতে চাই, সেটা অবশ্যই আমার প্রতিহত করা সমীচীন বলে ব্যাংকিং সেক্টর থেকে আমার দৃষ্টিতে মনে হয়। রাজনৈতিক পালা বদলের কারণে ব্যাংকিং খাতে যাতে অনিয়ম ও বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান সাধারণ ব্যাংক কর্মকর্তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরের নকলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা শিশুসহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। দুপুরে পাইশকা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় শেরপুর থেকে ময়মনসিংহগামী সিএনজি অটোরিকশাটি সড়কে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন 3 জন। আহত 4 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দেখে মনে হতে পারে 5-6 বছরের শিশু, বাস্তবে তা নয়। গাজীপুরের শ্রীপুরের আনোয়ার হোসেনের বয়স এখনো 18। তার কণ্ঠস্বর শিশুর মতো, আচরণে প্রাপ্তবয়স্ক, ভুগছেন নানা অসুখে। কেন তার এই হাল নির্ধারণ করাতে বিশেষজ্ঞের কাছে নেওয়ার সামর্থ্য নেই স্বজনদের। সময় গড়ায় বয়স বাড়ে, স্বাভাবিক মানুষের মতো শরীরের গড়ন বাড়ে না আনোয়ারের। গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামে দেখা গেল তাকে। গ্রামের দরিদ্র দিনমজুর দম্পতির দ্বিতীয় সন্তান তিনি। জন্ম 2006-এ, বয়স আটকে আছে 5 থেকে 6 বছরে। দেখতে অন্যদের মতো না হওয়ায় কষ্টের শেষ নেই তার। নানা অসুখে দিন দিনই বিপর্যস্ত হয়ে যাচ্ছে আনোয়ারের জীবন। কদিন পর অজ্ঞানে পড়ে যাই, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, খাওয়া খেতে পারি না, চলাফেরা করতে পারি না। তারা বলে আমি এত কাটা কেন, পরে আমার খারাপ লাগে, বাড়িতে কান্দি, ভালো লাগে না, কেউ সাথে খেলবার গেলে খেলা পারি না। জন্মের প্রথম 5 বছর ভালোই ছিল আনোয়ার, এরপর জটিলতা শুরু, পায়নি চিকিৎসা। যখন তার 5 বছর বয়স হয়েছে তখন তার এই সমস্যা। তো অনেক ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে খালি বলে যে বড় বড় ডাক্তার এনে নেওয়ার লাগে। বড় বড় ডাক্তার এনে নিলে আমি কি কোন থেকে আমি করতে পারবো? আমি চাকরি করি, 8,000 টাকা টেক্সটাইলে সুতার ফ্যাক্টরির মাঝে চাকরি করি। আর্থিক সহযোগিতা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারত আনোয়ার, আশা স্থানীয়দের। টাকা পয়সা হইলে তো তার চিকিৎসা হইতো। মা আবার কাজ কাম হয়ে রাখা, পেট চলে না, তা কি তার চিকিৎসা করবো? ছোট করে ডাক্তার নিলে বড় বড় হাসপাতাল নিলে লাগবে, অনেক টাকার দরকার। জন্মের ফেরত মানে টাকা পয়সা বা হরতে না, চিকিৎসা করতে হয়। তবে তার রোগ সম্পর্কে নিশ্চিত হতে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া দরকার বলে মনে করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আসলে এই সমস্ত
যে রোগ সেটা হয়তো হরমোন বা জেনেটিক প্রবলেমের কারণে হতে পারে। তো জেনেটিক অ্যানালাইসিস এবং হরমোন অ্যানালাইসিস করার পর জানা যাবে আসলে তার কী কারণে এই সমস্যা হয়েছে। দিনমজুর আমির হোসেন ও নাসিমা খাতুন দম্পতির 2 ছেলে। বড় ছেলে নাসির উদ্দিনের বয়স 23 বছর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে নতুন একটি সরকারি বিভাগের দায়িত্ব পাচ্ছেন টেসলা সিইও ইলন মাস্ক। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের দায়িত্বে মাস্কের সঙ্গে থাকবেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। এদিকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথের নাম ঘোষণা করেছে ট্রাম্প শিবির। যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রিসভা ও সরকারি গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিতে শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ও পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকটি পদে নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। এবার নিয়োগ পেলেন টেসলা সিইও এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম দাতা ইলন মাস্ক। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে নতুন একটি সরকারি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বের শীর্ষ এই ধনকুবেরকে। এই দায়িত্ব পরিচালনায় মাস্কের সঙ্গে থাকবেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। তাদের নিয়োগের বিষয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলা, অতিরিক্ত বিধিবিধান কমানো, অপব্যয় হ্রাস এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠনে কাজ করবেন মাস্ক ও রামাস্বামী। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ $20 কোটি খরচ করেছেন ইলন মাস্ক। এছাড়া বিভিন্ন প্রচার অনুষ্ঠানেও যোগ দিয়েছেন তিনি। ট্রাম্প প্রশাসনের অংশ হতে পেরে মাস্ক জানান, তার নেতৃত্বে নতুন বিভাগটি যুক্তরাষ্ট্রকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। এছাড়া প্রতিক্রিয়ায় রামাস্বামী বলেন, তুমুল গতিতে এগিয়ে যাবে ট্রাম্প প্রশাসন। এদিকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেগসেথের নাম ঘোষণা করেছে ট্রাম্প শিবির। 44 বছর বয়সী হেগসেথ একজন সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং ফক্স নিউজের উপস্থাপক। তার বিষয়ে ট্রাম্প বলেন, পেট একজন বলিষ্ঠ, স্মার্ট এবং আমেরিকা ফার্স্ট নীতির সত্যিকারের বিশ্বাসী। পেটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী দুর্দান্ত হয়ে উঠবে বলেও জানান ট্রাম্প। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জন র্যাডক্লিফ। এর আগে জাতীয় গোয়েন্দা বিভাগ ডিএনআই এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেটদের সমালোচনা রুখতেও যথেষ্ট সোচ্চার ছিলেন টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান র্যাডক্লিফ। এছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান করা হয়েছে ডাকোটার গভর্নর ক্রিস্টি নয়েমকে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।